মুখোমুখি পাকিস্তান নিউজিল্যান্ড, অবশেষে বিশ্বকাপের বিগ ম্যাচের মহারণের অপেক্ষার অবসান। সুপার এইটের চূড়ান্ত লড়াই শুরু কিছুক্ষণ পর জানা গেল গোধূলি লগ্নে নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশের ক্রীড়াঙ্গনে একাল সেকাল, উত্তেজনা ভরপুর। সবকিছু নিয়ে আলোচনা করব সহকর্মী AKM শামীম খানের সাথে। শামীম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। শামীম, জিম্বাবুয়ের মতন দল সুপার এইটে কোয়ালিফাই করলো আনবিটেন, এবং আমরা দেখলাম যে গ্রুপ পর্ব থেকে প্রথমবারের মতন অস্ট্রেলিয়া বিদায় নিল। সুপার এইটটা আসলে কেমন হতে যাচ্ছে? আপনি দুটি সম্পূরক প্রশ্ন করেছেন, একটি হচ্ছে সুপার এইট। আমি যদি আপনাকে সুপার এইট নিয়ে বলতে চাই, সুপার এইটের গ্রুপ পর্বের গ্রুপ ওয়ানে রয়েছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। গ্রুপ টুতে রয়েছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 8টা দল তারা ডিজার্ভ করে সুপার এইট। সেরা 20 দল থেকে তারা সুপার এইটে এসেছেন। এখান থেকে একেবারে পরিষ্কার পরিসংখ্যান, দুটো করে দল তারা কোয়ালিফাই করবেন সেমিফাইনালে। অর্থাৎ সুপার এইটের মহারণটা আমি বলবো যে এক্সাইটিং। ক্রিকেটের চূড়ান্ত যে পর্যায়টা, বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সুপার এইট আসলে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো। টি-20 বিশ্বকাপের যে মূল মহারণ বলা হয়, যেটাকে মূল লড়াই বা মূল যুদ্ধ যেটা বলা হয়, সেটা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার। তার আগে আমি আপনার উত্তরটি দিতে চাই, সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের কথা বলছিলেন। অস্ট্রেলিয়ার মতো একটা দল, ক্রিকেটে সবচেয়ে বাঘা একটা দল বলা যায়, টি-20 ক্রিকেট ওয়ার্ল্ডের অন্যতম পরাশক্তি বলা যায় অস্ট্রেলিয়া, তারা বিদায় নিয়েছেন। 4টা থেকে তারা 2টা ম্যাচ তারা হেরেছেন, বিদায় নিয়েছেন। জিম্বাবুয়ে উঠে এসেছেন। আপনি জিম্বাবুয়ের কথা বলছেন, আসলে টি-20 ক্রিকেটটাই মোর্শেদ আসলে এমন, আপনি মাঠের খেলায় যেই দল যেদিন এক্সিকিউট করতে পারবেন, দলগত একটা পারফর্ম করতে পারবেন, সেই দলে কিন্তু তারা ভালো পারফর্ম করবেন। দিন শেষে জিম্বাবুয়ে সেটা করতে পেরেছেন, এবং আমি বলবো টি-20 ক্রিকেটে ফেভারিট বলে কোনো কিছুই নাই। মাঠের খেলায় আপনার পারফর্ম করতে হবে, জিম্বাবুয়ে সেটা করেছেন, এবং তারা আনবিটেন পারফর্ম করে কিন্তু 4টা ম্যাচ থেকে 4টা ম্যাচই তারা উইন করেছেন। এবং আমি বলবো যেখানে টি-20 আফগানিস্তান কিন্তু চমৎকার একটা পরাশক্তি বলা যায়, তারা কিন্তু সম্প্রতি টি-20 ক্রিকেটে বেশ ভালো করেছেন, তারাও আসতে পারেননি। অস্ট্রেলিয়ার মতো দল নাই, জিম্বাবুয়ে এসেছেন, এটা চমক। আমি বলবো যে সুপার এইটে তারা এই চূড়ান্ত পর্যায়ে আরও একটা চমক তারা চাইলে দেখালেও দেখাতে পারেন। আমার মনে হচ্ছে এমন কিছু একটা হতে পারে, কারণ ক্রিকেট ইজ গেম, এটা আনপ্রেডিক্টেবলি জিম্বাবুয়ে তাদের খেলা দেখিয়েছেন, এবং তারা সেই জায়গায় নিজেদের জায়গা ডিজার্ভ করেছেন বলে তারা সুপার এইটে খেলছেন। আপনি বলছিলেন যে মুখোমুখি হতে চলেছেন পাকিস্তান নিউজিল্যান্ড। কলম্বোয় ম্যাচটা কেমন হতে যাচ্ছে? পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এখানে আমরা যদি গ্রুপ পর্বের কথাগুলোতে আসি, নিউজিল্যান্ড হেরেছে আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার সাথে বিধ্বস্ত হয়েছে বলা যায়, এবং পাকিস্তান ভারত সেই রাইভালরি আমরা দেখেছি। রাইভালরি তো দেখিনি, পাকিস্তান কিন্তু ভারতের সাথে বেশ বড় একটা হারি তারা হেরেছে। তো সেই জায়গায় আমি বলবো যে এখানে যদি আমি হেড টু হেড একটা পরিসংখ্যান আপনার সাথে শেয়ার করি, আমার কাছে কিন্তু রয়েছে 4 ম্যাচে নিউজিল্যান্ড 14 উইকেট হারায়, যেখানে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ এই যে অবস্থান। 4টা ম্যাচে মাত্র তারা 14টা উইকেট হারিয়েছে, এবং সম্মিলিত তাদের দলগত যে স্ট্রাইক রেট 164, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। আমি যদি পক্ষান্তরে দেখি, পাকিস্তানের 135.54, এটা টুর্নামেন্টের সর্বনিম্ন। বাট আপনি এই যে কম্প্যারিজনটা, এই কম্প্যারিজন দিয়ে আপনি সুপার এইটের লড়াইটাকে মূল্যায়ন করতে পারবেন না, কারণ নিউজিল্যান্ড কিন্তু খেলেছে ভারতের মাটিতে। আপনি চেন্নাই কিংবা আহমেদাবাদের উইকেটের কথা যদি বলেন, সেখানে কিন্তু আসলে নিউজিল্যান্ডের যে পেসাররা তারা কিন্তু সেখানে ডমিনেট করতে পেরেছেন, যেটা আপনি শ্রীলঙ্কার মাটিতে আজকের খেলা প্রেমাদাসায় কলম্বোই মন্থর উইকেট, স্লো উইকেট ডেফিনেটলি, সেখানে অবশ্যই এটা স্পিন রাজত্ব করার মতো একটা উইকেট, স্পিন ফ্রেন্ডলি উইকেট। সেখানে পাকিস্তান অবশ্যই নির্ভর থাকবেন। অর্থাৎ আপনি সুপার এইটের এই পজিশনে এসে আপনি গ্রুপ পর্বের খেলার পারফরমেন্স এখানে এসে আপনি একেবারেই খুব বেশি অ্যাডভান্টেজ নিয়ে নেবেন তা নয়। সেখানে আমি যদি আরও একটা পরিসংখ্যান আপনাকে তুলে ধরি, এখানে কিউইদের আসলে তুরুপের তাস হতে পারেন জ্যাকব ড্যাফি। অর্থাৎ পাকদের বিপক্ষে তিনি ভয়ঙ্কর বোলার, কেননা প্রতি 10.5 বলে, অর্থাৎ প্রতি 11 বলের কম সময়ে প্রতি 11 বলে, অর্থাৎ 10.5 বলে তিনি একটি করে উইকেট তিনি পেয়েছেন। আজকে পাকিস্তানের ত্রাস হতে পারেন, তবে সেখানে প্রশ্ন হতে পারে তার এই পেস আক্রমণ, পেস অ্যাটাক স্পিন উইকেটে কতটা কার্যকরী হবে। পক্ষান্তরে আপনি যদি দেখেন, বেস্ট ইকোনমি বোলার এখানে আবরার আহমেদ হতে পারে টপ ক্লাস বিপদ নিউজিল্যান্ডের জন্য। উসমান তারিক
সে কিন্তু অপ্রথাগত একটা অ্যাকশনই বলার, এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করতে পারে। সেখানে শাদাব খান তো রয়েছেন, অর্থাৎ পাকিস্তানের যে একটা স্পিন অ্যাটাক, এটা কিন্তু দারুণভাবে তাদের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে শেষ 16-য় আমি আপনাকে শেষ দেখার যে পরিসংখ্যান বলতে চাই, শেষ 16 দেখায় 12টিতে জিতেছে নিউজিল্যান্ড। এখানে কিন্তু একক আধিপত্য বিস্তার করেছে নিউজিল্যান্ড। বাট বিশ্বকাপের দেখার হিসাবটা একেবারে ভিন্ন। এখানে বিশ্বকাপের 7 দেখায় 5টা জয় পাকিস্তানের। সো বিশ্বকাপের খেলাটা, বিশ্বকাপের পরিসংখ্যান ডিফারেন্ট। আমি বলবো এই ঘটনাটাই আজকের ম্যাচে ঘটতে পারে। হেড টু হেড যদিও টপ 20-তে বা গ্রুপ পর্যায়ে ভালো করেছে পাকিস্তানের চেয়ে তুলনামূলক ভালো করেছে বলা যায় না, দুই দলই 3টা ম্যাচ করে জিতেছে, বাট ডমিনেট করে জিতেছে কিউইরা। বাট পাকিস্তান এই পর্যায়ে এসে কিন্তু এরা একটা চমৎকার একটা ফাইট দিতে পারে আমি বলবো, যে কেননা মাঠের কন্ডিশন, পিচের কন্ডিশন, ওভারঅল এখানে হেড টু হেড একটা ভালো লড়াই আমি দেখছি। আমরা একটু দেশের ক্রিকেট নিয়ে কথা বলবো। বিশ্বকাপ ইস্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের পট পরিবর্তনের সাথে সাথেই কিন্তু আসলে একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন সাবেক নীতি নির্ধারক যারা ছিলেন তারা, এবং এতে আসলে সাবেকদের প্রতি কি অভিযোগের তীর আসলে কি বার্তা দিচ্ছে? দেখুন, এখানে আপনি এটা কয়েকটা স্টেপে চিন্তা করতে পারেন। আমাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি কিন্তু আগে থেকে ক্রীড়াঙ্গন নিয়ে বেশ সরব ছিলেন। নির্বাচনী প্রচার প্রচারণা আমরা ক্রীড়া সাংবাদিকদের সাথে তার বিভিন্ন ক্রিকেট নিয়ে, বিশেষ করে বাংলাদেশ কিন্তু এবারে বিশ্বকাপ খেলেনি, সেখানে ক্রীড়া মন্ত্রণালয় যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল, দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং ক্রীড়া মন্ত্রণালয় মিলে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশ্বকাপ খেলবেন না। এ বিষয়ে আমিনুল কিন্তু বরাবরই পাল্টা মন্তব্য তিনি করেছেন। তিনি প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলা উচিত এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে অবশ্যই ক্রিকেটের স্বার্থে বিশ্বকাপ বয়কট, চূড়ান্ত পর্যায়ে বয়কট না করে তারা একটা সমঝোতায় যাবেন তিনি আশা করেছিলেন। বাট বরাবরই তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে এই সিদ্ধান্তটা আসলে উচিত হচ্ছে না ফিউচার ক্রিকেটের স্বার্থে। বাট তিনি যে আশঙ্কাগুলো করেছিলেন, দফায় দফায় তো আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে ক্রিকেটটা খেলার জন্য, বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য, বাট সেটা করেনি। বাট দফায় দফায় কিন্তু আমিনুল মন্তব্য করেছেন যে এটা আসলে উচিত হচ্ছে না, অর্থাৎ তার আশার বিপরীত ঘটেছে। এবং কাকতালীয়ভাবে সেটা বলা যায় না, আগে থেকে অনেকটা জানাশোনাই ছিল যে সদ্য তিনি অবশ্যই নির্বাচনে যদিও হেরেছেন, বাট তিনি টেকনিক্যাল কোটায় মন্ত্রী হয়েছেন, বর্তমান সরকারের মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। সো তিনি আসলে কিভাবে চিন্তা করবেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখানে একটা বিষয় ভাইটাল রোল হতে পারে আসিফ নজরুলের কিন্তু তার প্রতি কিন্তু মিথ্যাচার করার অভিযোগ উঠছে। বিসিবির যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন গতকালকে এক জাতীয় বোমা ফাটিয়েছেন বলা যায়। তিনি বলেছেন যে আসিফ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি একজন সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, কিন্তু তিনি এতটা মিথ্যাচার করছেন, তার একটা সিদ্ধান্ত 27 বছরের একটা ছেলের ক্যারিয়ার 1 সেকেন্ডে শেষ করে দিয়েছে। এটা দ্বারা কি বোঝায়? তিনি আসলে তার বক্তব্যের স্ট্যান্ডবাজি থেকে সরে এসেছেন। তিনি প্রথমে জানিয়েছেন যে এটা আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলছে না। পরবর্তীতে তিনি যখন দায়িত্ব থেকে শেষ করলেন, অর্থাৎ বিদায়ের প্রাক্কালে এসে তিনি কিন্তু বিদায়ের শেষ প্রান্তে এসে কিন্তু তিনি বক্তব্য থেকে সরে এসেছেন। তিনি বলেছেন যে এই জায়গায় ক্রিকেটারদের সিদ্ধান্ত সাপেক্ষে বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি। এই নিয়ে কিন্তু চারিদিকে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি আসলে মিথ্যাচার করেছেন। তো এই জায়গায় আমি বলবো এখানে সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি আসলে নির্ধারণ করবেন যে বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় এটা আসলে সাবেক দায়িত্বপ্রাপ্তদের তাদের এক জাতীয় হেয়ালিফোনা, তাদের একগুয়ামি, আসলে যার ফলশ্রুতিতে বাংলাদেশের যে অর্জন, বাংলাদেশের যে দীর্ঘদিনের অর্জন, পরিশ্রমের ফল বিশ্বকাপ খেলা, ক্রিকেটাররা খেলতে পারেননি, এই ক্ষোভ আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকাবে সেটা আসলে বলা সুকঠিন। আমরা সেই অপেক্ষায় থাকছি, দেখার অপেক্ষায় থাকছি। এটা একটা আসলে আইনি প্রক্রিয়া বলবো, একটা আইনি প্রসেস বলবো, এটা আসলে কোন দিকে মোড় নেয় সেটা আসলে বলা কঠিন। অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর মেন্টালিটির উপর ডিপেন্ড করবে, এবং খেলোয়াড়রা এখানে সামনে এক এক করে কি স্ট্যান্ড বাজি নেয় বা কি স্ট্যান্ড আসে সেটা কিন্তু আমরা বলতে পারি না, সেই অপেক্ষা আমরা থাকছি। শামীম, আমরা একটু সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করি। দেশের ক্রীড়াঙ্গনে কিন্তু এই মুহূর্তে সাকিব আল হাসানের কথাটাও কিন্তু অনেক
জোরে সোরে শোনা যাচ্ছে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর আবারও বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে। নতুন নবগঠিত সরকার গঠন হয়েছে। নতুন করে জনাব আমিনুল হক তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে ফেরাটা আসলে কতটা বাস্তবসম্মত, এবং আগামী মাসে যে পাকিস্তানের সিরিজ রয়েছে সেই ওয়ানডে সিরিজে আদৌ কি সাকিব আল হাসানকে দেখা মিলবে কিনা? দেখুন, আপনি দুটি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে সাকিব, আমি যদি আপনাকে সংক্ষিপ্তভাবে সুনির্ধারিত অ্যান্সার করি, সাকিব আগামী মার্চে অর্থাৎ 11ই মার্চ পাকিস্তান বাংলাদেশের ওয়ানডে সিরিজ, সেখানে সাকিবের খেলা প্রায় অসম্ভব বলা যায়। কেননা এখানে একটা আইনি প্রক্রিয়া কাজ করছে। আমি যদি বলি এখানে কিন্তু সাকিবের খেলার ইচ্ছার কথাটা আমরা আগে থেকে জেনেছি। 5 আগস্টের পর সাকিব কিন্তু দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি কিন্তু দফায় দফায় তার খেলার ইচ্ছা পোষণ করেছেন, এবং সেই অনুযায়ী সর্বশেষ বিসিবি ইলেকশনে আসিফ আকবর তিনি নির্বাচিত হয়ে এসেছেন, বিসিবি পরিচালক হিসেবে তিনি দায়িত্বে আছেন। তিনি এসে কিন্তু সাকিবের বিষয়টা নিয়ে বেশ সরব হয়েছেন। তিনি চাচ্ছেন সাকিব খেলুক, সাকিব বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসুক। কেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের পারফরমেন্সের পরিসংখ্যান কিন্তু স্পষ্ট, তিনি ভালো করছেন। এই জায়গায় সর্বশেষ বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও কিন্তু তিনি বলেছেন যে সাকিব যদি দেশের ক্রিকেটে ফিরে আসেন, ফিটনেস লেভেলের উপর তার জোর দিতে হবে, বিশেষ করে তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নাই। সেই জায়গায় তিনি যদি পারফর্ম করেন ডেফিনেটলি আমি বলবো যে এই জায়গায় সাকিব খেলতে পারেন। বাট তার আইনি প্রক্রিয়া, সাকিবের যে কেসগুলো রয়েছে, যে মামলাগুলো রয়েছে, এই মামলাগুলো উইথড্র করার জন্য সরকারি প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইতিমধ্যে ফাইল প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। যদি তার মামলার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়, বিভিন্ন ক্রীড়া নীতি নির্ধারকদের বক্তব্যে সেটা স্পষ্ট যে সাকিব আসলে 5 আগস্টে দেশের বাইরে অবস্থান করেছিলেন, এই মামলায় তিনি অভিযুক্ত না, তিনি আসলে এই জুলাই আগস্ট গণহত্যায় তিনি উস্কানিদাতা নন। সেই জায়গায় বিষয়টি ইতিমধ্যে পরিষ্কার। এখন শুধু কি আইনি প্রসেস কমপ্লিট হলেও আমি বলবো যে আগামী মার্চে সাকিবের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার সরাসরি সম্ভাবনা দেখছি না। তবে হ্যাঁ, সাকিব ভক্তরা আশান্বিত হতেই পারেন। দেশের মাটিতে সাকিব লাল সবুজ জার্সিতে আবারও খেলবেন, তবে আমরা সেটা সময়ের অপেক্ষা এবং সময়ের ব্যাপার মাত্র, এবং আমি আশাবাদী যে সাকিবকে আমরা দেখতে পাবো। শামীম ভাই, আমরা এতক্ষণ যাবত দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বললাম, বিশ্বকাপ সম্পর্কে কথা বললাম, ক্রিকেট নিয়ে কথা বললাম। এবার একটু ফুটবলে ফিরি। ফুটবলার নেইমার জুনিয়র, অবশ্যই তিনি ব্রাজিল ফুটবলের সবথেকে বড় একজন তারকা এই মুহূর্তে। তার ক্যারিয়ারকে একদমই গোধূলি লগ্নে এসে পৌঁছেছিলেন কিনা, এবং তিনি বিশ্বকাপে অর্থাৎ আগামী যে বিশ্বকাপ, এই বছর যে বিশ্বকাপটি রয়েছে সেই বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাটা কতটুকু, এবং তার ভক্তরা তাকে মিস করছে, এই সম্পর্কে যদি একটু জিজ্ঞেস করি যে নেইমার জুনিয়রের আসলে আপনি কি মনে করছেন? আমি আপনাকে যদি সম্পূরক বলি, নেইমার গতকাল তিনি সাক্ষাৎকার দিয়েছেন ব্রাজিলিয়ান চ্যানেল কেজকে। তিনি সেখানে বলেছেন যে তিনি আসলে জানেন না এটা আসলে সময়ের পর কী ঘটবে, পরবর্তী বছর সম্পর্কে আসলে তার ধারণা নেই। সম্ভবত ডিসেম্বর এলে তিনি অবসর নিতে চান। তিনি বলেছেন তাকে মিস না করার কোনো অবকাশ নাই। ব্রাজিলের হয়ে তিনি কিন্তু ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আমি একেবারে যদি সম্পূরক সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি, নেইমার যার জন্য আসলে ব্রাজিলের ফুটবলটা দর্শকরা দেখে থাকেন, ব্রাজিলিয়ান ফুটবলরা দেখে থাকেন, নেইমার 3টা বিশ্বকাপ তিনি ইতিমধ্যে খেলে ফেলেছেন। তার এই সংক্ষিপ্ত কেরিয়ারে তিনি কিংবদন্তি পেলেকে টপকে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সো আনডাউটেডলি দর্শকরা বা ব্রাজিলের ভক্ত সমর্থকরা তাকে মিস করবে, এবং এই বিশ্বকাপ যদি তিনি খেলতে না পারেন, কার্লো আনচেলত্তি কিন্তু বলেই দিয়েছেন স্পষ্ট যে তাকে ব্রাজিল দলে কামব্যাক করতে হলে তার 100% ফিটনেস নিয়ে আসতে হবে, অর্থাৎ শর্ত পূরণ করে আসতে হবে। নেইমার কিন্তু একেবারে ইনজুরিতে জর্জরিত। তিনি চাইবেন নিজের সঙ্গে ফাইট করে এই নির্ধারিত সময়ের মধ্যে তার কোচের দেওয়া শর্ত পূরণ করে দলে কামব্যাক করতে, এবং এই জায়গায় সর্বোপরি যদি তার সম্ভব না হয়, তিনি যদি দলে কামব্যাক করতে না পারেন, তার ভক্ত সমর্থকরা অবশ্যই মিস করবেন, এবং মিস না করার কোনো বিকল্প নাই। এই বিশ্বকাপ কিন্তু তার দর্শকরা অনেক বেশি মিস করবেন। ধন্যবাদ শামীম। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সমসাময়িক ক্রীড়াঙ্গনের বিষয়াদি নিয়ে, এবং আমার সাথে এতক্ষণ ছিলেন সহকর্মী জনাব AKM শামীম খান। এতক্ষণ নাগরিক প্রতিদিনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।